আজকে টপিক হচ্ছে স্ট্যান্ডিং অর স্টেশনারি ওয়েভ। স্ট্যান্ডিং অর স্টেশনারি ওয়েভ আমরা কাকে বলবো, স্ট্যান্ডিং বা স্টেশনারি ওয়েভ কিভাবে প্রডিউস হয়, তার কি কি ফেনোমেনা আছে, তার ক্যারেক্টার কি কি আছে, সেগুলো আমরা জানবো। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও এবং খুব এখান থেকে কয়েকটা কোশ্চেন আছে, কি কি টাইপের কোশ্চেন থাকতে পারে নিটে, আমি সেটাও বলবো। তাহলে চলো আমরা করি, ভিডিওটাকে দেখা যাক। প্রথম কথা হলো আমরা স্ট্যান্ডিং বা স্টেশনারি ওয়েভ কাকে বলবো বা কখন প্রডিউস হবে। তোমাদের আমি ক্লাস যখন নিই তখন আমি বলেছিলাম যে কখন স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ প্রডিউস হয়। যখন ক্লাস নিই তখন আমি বলেছিলাম যে স্ট্যান্ডিং ওয়েভ তখনই প্রডিউস হয় যে যদি দুটো ওয়েভ, একটা হচ্ছে y1 ইজিক্যাল টু a1 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, একটা ওয়েভ ধরো। একটা ওয়েভ y2 ইজিক্যাল টু a2 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। যদি দুটো ওয়েভের কথা বলি, এই দুটো ওয়েভের দেখো একই দিকে প্রোপাগেট করছে, কারণ হচ্ছে দুটো মিডলে সেম সাইন আছে। আমি যদি এটা মিডলে প্লাস করে দিই তাহলে ওয়েভ দুটো বিপরীত দিকে ট্রাভেল করছে। তার মানে যদি দুটো ওয়েভ কি থাকে, তাদের কি কি সেম থাকতে হবে, তাহলে স্ট্যান্ডিং ওয়েভ প্রডিউস করার জন্য যে কটা কন্ডিশন হতে হবে, এক নম্বর হচ্ছে অ্যাম্প্লিটিউড, আর সেম অর মোরালেস সেম। তার মানে a1 ইকুয়ালস টু a2 হতে পারে, আর a1 নট ইকুয়ালস টু a2 হতে পারে, সেটা কোনো ব্যাপার নেই। কিন্তু ওয়েভ দুটো কি হতে হবে, অপোজিট থেকে ট্রাভেল করবে। মানে একটা যদি এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে ট্রাভেল করে, তাহলে একটাকে এক্স অ্যাক্সিস এর নেগেটিভ দিকে ট্রাভেল করতে হবে। যদি এরকম দুটো ওয়েভের উপরে দুটো ওয়েভের যদি সুপার পজিশন হয়, তাহলে কি হবে, তাদের আহ, সেখান থেকে আমাদের কি তৈরি হবে, স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হবে। এবার কি হতে পারে, ওয়েভ দুটোর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকতে পারে, নাও থাকতে পারে। আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি ওয়েভ দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স নেই। এবার দেখো, সুপারপজিশনের কন্ডিশন অনুযায়ী যদি আমি লিখি ওয়েভ দুটো থেকে কিভাবে স্ট্যান্ডিং ওয়েভ আসে, সেটা দেখো। একটা ওয়েভ যদি প্রোপাগেটিং ওয়েভ হয়, তাহলে তার এখানে দুটো টার্ম থাকে, একটা হচ্ছে ওমেগা টি মাইনাস বা প্লাস কে এক্স, এরকম দুটো টার্ম থাকবে। যদি দুটো টার্ম একটা সাইন বা কসের শেষে থাকে, তাহলে সেই ধরনের ওয়েভকে আমরা বলবো মুভিং ওয়েভ বা প্রোপাগেটিং ওয়েভ। এবার দেখো, যে দুটো ওয়েভ আছে সেই দুটো ওয়েভের সুপারপজিশনের ফলে যে ওয়েভটা তৈরি হচ্ছে, তার ইকুয়েশন হচ্ছে y ইজিক্যাল টু y1 প্লাস y2। তাহলে ভ্যালু যদি পুট করি, y1 এর ভ্যালু হচ্ছে a1 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আর y2 এর ভ্যালু হচ্ছে a2 সাইন ওমেগা টি প্লাস কে এক্স। এবার এ দুটোকে আমি ধরে নিচ্ছি, আমাদের ক্যালকুলেশন সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি যে a1 ইজিক্যাল টু a2, ধরে নিচ্ছি আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে বলে। তাহলে আমি এটা লিখতে পারি, এ ওয়ানটাকে কমন নিয়ে নিতে পারি। আমার তাহলে থাকছে সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস সাইন ওমেগা টি প্লাস কে এক্স। এবার সাইন এ প্লাস সাইন বির যদি ফর্মুলা আমি ইউজ করে নিই, আচ্ছা এটাকে আমি এ ওয়ান না ধরে এটাকে তোমরা এ ধরো। আচ্ছা, যদি আমি সাইন এ, আমি যদি সাইন এ সাইন বির ফর্মুলা পুট করি, সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা পুট করি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব টু, অ্যাকচুয়ালি টু সাইন এ দিয়ে শুরু হয়, তাহলে যেহেতু টু এ ছিল, তাহলে আমার পেয়ে যাচ্ছি আমরা টু এ সাইন এ প্লাস বি। তাহলে এটা প্লাস এটা যদি করি, তাহলে এটা প্লাস এটা করলে এ প্লাস বি বাই টু, তাহলে ওমেগা টি, আর এটা করলে অ্যাড করলে কে এক্স কেটে যাবে, তাহলে টু ওমেগা টি বাই টু করলেও শুধু আমাদের চলে আসবে ওমেগা টি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কস, তাহলে হচ্ছে টু সাইন এ প্লাস বি বাই টু প্লাস কস এ মাইনাস বি বাই টু। তাহলে এখান থেকে এটাকে যদি মাইনাস করি, তাহলে আমাদের চলে আসছে টু কে এক্স বাই টু, মানে হয়েছে আমাদের কে এক্স। তাহলে স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন হচ্ছে এটা, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কি থাকছে, সাইনের শেষে থাকছে ওমেগা টি, কসের শেষে থাকছে কে এক্স। এরকম হতেই পারে তোমাকে সাইনের শেষে তোমাকে এরকম ইকুয়েশন দিতে পারে, তোমাকে এক্সামে এরকম ইকুয়েশন দিবে, এখান থেকে প্রবলেম জিজ্ঞাসা করার সময় সাইন
কে এক্স কস ওমেগা টি এরকম থাকতে পারে। শুধু মনে রাখবে কি টি এর সাথে যেটা টার্ম থাকবে সেটা থাকবে ওমেগা, আর কে এর সাথে এক্স এর সাথে যেটা টার্ম থাকবে সেটা হবে এক্স। ভালো, এক্স এর সাথে যেটা টার্ম থাকবে সেটা হবে কে। এটা ভালো করে দেখে নাও, এখান থেকে প্রবলেম জিজ্ঞাসা করে। একটা ওয়েভের ওয়েভ নাম্বার জিজ্ঞাসা করতে পারে, ফ্রিকোয়েন্সি জিজ্ঞাসা করতে পারে, অ্যামপ্লিটিউড জিজ্ঞাসা করতে পারে, আমরা সেটা দেখবো। তাহলে যে স্ট্যান্ডিং ওয়েভটা পাচ্ছি তার ইকুয়েশন আমরা পাচ্ছি কি, তাহলে ওয়েভের ইকুয়েশন আমরা পাচ্ছি, যদি আমি আগে এই ইকুয়েশনটাই ধরি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2a cos ওমেগা, সরি, cos ওমেগা তো না, cos kx sin ওমেগা t। এটাকে যদি আমি একটা নতুন ফাংশন ধরে নিই তাহলে এটা হচ্ছে y ইজিক্যাল টু, ধরো একটা নতুন একটা ফাংশন ধরে নিচ্ছি, a ফাংশন অফ x ইজিক্যাল টু sin ওমেগা t। তাহলে এটা দেখো সিম্পল হারমোনিক মোশনে যেরকম আমরা পড়েছিলাম ইকুয়েশন, এসএইচএম এর ইকুয়েশন a sin ওমেগা টি, তার মতো ইকুয়েশন, কিন্তু এখানে পার্থক্য হলো কোথায়, এটা হলো এসএইচএম এর ইকুয়েশন, এসএইচএম এর সিম্পল হারমোনিক মোশনের, আর এটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের। দুটোর মধ্যে ডিফারেন্স হলো কোথায়, এখানে এটা কি ছিল, কনস্ট্যান্ট ছিল অ্যামপ্লিটিউড, কিন্তু এখানে এটা দেখো ফাংশন অফ এক্স। তার মানে কি ডিস্টেন্স ভ্যারি করার সঙ্গে সঙ্গে যদি একটা ওয়েভ ধরো এখান থেকে প্রডিউস, এখান থেকে যদি ওয়েভটা ট্রাভেল করে, ডিস্টেন্স ভ্যারি করার সঙ্গে সঙ্গে তার অ্যামপ্লিটিউডটাও ভ্যারি করবে। মানে ডিস্টেন্স যেরকম ভাবে ভ্যারি করবে তার সাথে সাথে অ্যামপ্লিটিউডটা ভ্যারি করবে, যদিও অ্যামপ্লিটিউড এভাবে ভ্যারি করবে না, আমরা দেখবো যে কিভাবে ভ্যারি করে। কিন্তু এটুকু মনে রাখো যে ডিস্টেন্স ভ্যারি করার সাথে অ্যামপ্লিটিউড ভ্যারি করবে। তার মানে কি এখানে দেখো কে এক্স ঢুকে আছে, এক্স এর ভ্যালু চেঞ্জ হলে এই এ এক্স এর পুরোটার ভ্যালু চেঞ্জ হবে। আচ্ছা, তার সাথে সাথে ওমেগা টি আছে, তার মানে কি দেখো এখানে যে ওয়েভটা আমরা পেলাম সুপারপজিশনের ফলে, সেটা কিন্তু ওয়েভটা ট্রাভেল করছে না। একটা পার্টি ভাবতে পারি, একটা পার্টিকেল এসএইচএম এ দুলছে, যার পজিশন ভ্যারি করার সাথে সাথে তার অ্যামপ্লিটিউড, যে ভ্যারিয়েশন হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে, তার ভ্যালু চেঞ্জ হচ্ছে। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ওয়েভটা পেলাম সে ওয়েভটা ট্রাভেল করছে না। তাহলে এই ওয়েভটা হয়ে যাচ্ছে, কারণ ট্রাভেল করছে না কি থেকে বুঝতে পারলাম, সাইন ওমেগা টি মাইনাস কে এক্স বা প্লাস কে এক্স এরকম টার্ম এখানে নেই শেষে, শুধু ওমেগা টি আছে। তার জন্য এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন। তাহলে স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন আমাদের কোনটা মনে রাখবো, এটা হলো আমাদের স্ট্যান্ডিং ওয়েভ ইকুয়েশন। আচ্ছা, তো এটা হলো স্ট্যান্ডিং ওয়েভ ইকুয়েশন এবং তার অ্যামপ্লিটিউড হচ্ছে এটা। এবার অ্যামপ্লিটিউডে চলে আসি। তাহলে অ্যামপ্লিটিউড এ এক্স যেটা আমি লিখলাম সেটা আমরা কি পাচ্ছি, অ্যামপ্লিটিউড অফ স্ট্যান্ডিং ওয়েভ, আমরা কি পাচ্ছি, এ এক্স ইজিক্যাল টু, দেখো এক্স এর জায়গায় কত লিখেছি, টু এ কস কে এক্স। এবার অ্যামপ্লিটিউড, দেখো এর ভ্যালু এই এক্স এর উপর ডিপেন্ড করছে, এক্স এর ভ্যালু যদি চেঞ্জ হয় তবুও কিন্তু অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়ে যাবে। তার মানেটা কি, এ এক্স উইল বি মিনিমাম when kx, আচ্ছা when kx আমি একবার লিখছি না, when cos kx equals to, cos kx এর ভ্যালু যখন আমাদের কি হবে, এই অ্যামপ্লিটিউডটা তখনই আমাদের মিনিমাম হবে যদি কি হয়, যে এই cos kx এর ভ্যালু জিরো হয়ে যায়। তাহলে cos kx এর ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে x এর ভ্যালু জিরো হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, তাহলে kx এর ভ্যালু তাহলে কত হতে হবে, জিরো যদি হতে হয় তাহলে এখান থেকে শর্ত আমরা পেয়ে যাচ্ছি কত, 2n+1 পাই বাই টু। এটা তোমরা 12-এ পড়েছিলে, 11-এ পড়েছিলে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু যদি আমরা বের করি তাহলে 2n+1 পাই বাই টু, কে এর ভ্যালু নিচে পুট করে দাও, কে মানে হয় 2 পাই বাই ল্যামডা, এটা উল্টো উপর দিকে চলে যাবে, এটা এটা কেটে যাচ্ছে। তাহলে এক্স ইজিক্যাল টু আমরা পাচ্ছি 2n+1 ল্যামডা বাই 4। আচ্ছা, এবার এখানে যেটা কথা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা পার্ট, সেটা হচ্ছে দেখো এন এর ভ্যালু কত হতে পারে, জিরো হতে পারে, ওয়ান হতে পারে, টু হতে পারে।
এবার এই ভ্যালু যদি পুট করি তাহলে এক্স এর দেখো 1 নম্বর ভ্যালু, যদি আমি 0 নম্বর ভ্যালু কথা বলি তাহলে দেখো এর যদি জায়গাতে 0 পুট করি তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি λ/4। যদি 1 পুট করি তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 1, যদি আমরা পুট করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3 λ/4। যদি 2 পুট করি তাহলে 5 λ/4, এরকম টাইপের ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তার মানে এটা কি বুঝতে পারছি যে এক্স এর এই মান বা এই মান বা এই মানে কি হবে, যে ওয়েভটা থাকবে সেই ওয়েভের কি হবে, সেই ওয়েভের অ্যামপ্লিচিউডের ভ্যালু কত হবে, 0 হবে। মানে সেই জায়গাতে ওয়েভটার কোনো ডিসপ্লেসমেন্ট হবেই না, টাইম ভ্যারির সাথে সাথে সেই জায়গাতে ডিসপ্লেসমেন্ট থাকবে না। তাহলে এই ধরনের পয়েন্টগুলোকে আমরা বলি নোড। তাহলে নোড আমরা কাকে বলবো, নোড আমরা তাকেই বলবো যে পয়েন্টের অ্যামপ্লিচিউডের ভ্যালু কত হবে, অ্যামপ্লিচিউডের ভ্যালু অলওয়েজ কি হবে, 0 হবে। তাহলে সেই পয়েন্টগুলোকে আমরা বলবো নোড। আচ্ছা, এটা তখনই হবে যদি a1 = a2 হয়, যেটা আমরা ধরেছি। আর যদি a1 = a2 না হয় তবে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সে পয়েন্টটাতে a1 - a2 পাবো আমরা অ্যামপ্লিচিউড, আমরা দেখবো সেটা। আচ্ছা, আর যদি এরকম হয় যে ax = 2a cos kx এর ভ্যালু ম্যাক্সিমাম হতে হয়, মানে mx টু ম্যাক্সিমাম হয়, কখন হবে, যদি kx, সরি, cos kx = কত হয়, যদি cos kx এর ভ্যালু +-1 হয়, তার মানে kx এর ভ্যালু, তাহলে ওইটা যদি +-1 হতে হয় তাহলে kx এর ভ্যালু আমার হয়ে যাবে কত, n ইন্টু পাই, যেখানে n এর ভ্যালু কত হবে 1, সরি 0, 1, 2, 3 এরকম ভাবে চলবে। সরি, n এর ভ্যালু এখান থেকে, n এর ভ্যালু আমরা বলতে পারি 0, 1, 2 এভাবে চলবে আমাদের। আচ্ছা, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু যদি আমরা বের করি তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে আমরা বের করলে এন পাই বাই কে এর ভ্যালু হয়ে যাচ্ছে 2 পাই/ল্যামডা, এটা অলরেডি তোমরা জানো। এটা উপর দিকে গেলে আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি n λ/2। তাহলে এক্স এর ভ্যালুগুলো যদি পুট করি তাহলে x = 0, x = λ/2, 2 λ/2, 3 λ/2, এই পয়েন্টগুলোতে আমরা কি পাবো, এই যে পয়েন্টগুলো বললাম সে পয়েন্টে কি পাবো, অ্যামপ্লিচিউড কি পাবো, আমরা ম্যাক্সিমাম পাবো। এবার অ্যামপ্লিচিউড যদি ম্যাক্সিমাম পাই তাহলে সেই পয়েন্টগুলো আমরা বলি অ্যান্টি নোড। তাহলে আমরা পাচ্ছি অ্যান্টি নোডস, তাহলে আমরা পেলাম নোড আর এটা পেলাম অ্যান্টি নোড। অ্যান্টি নোড কখন পাবো, যখন কে কে এক্স এর ভ্যালু কত হবে, এন পাই হয়ে যাবে, মানে পাই এর ইন্টিজার মাল্টিপল হতে হবে, যে তখন হবে। আচ্ছা, এবার তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি নোড কখন হবে, অ্যান্টি নোড কখন হবে। এবার যদি আমি বলি যে দুটো পরপর দুটো নোডের মধ্যে ডিস্টেন্স কত হবে, তাহলে ধরো আমি ধরছি এটা হচ্ছে x = এটা হলো x অ্যাক্সিস, এখানে একটা পয়েন্ট, যে পয়েন্টে x = 0 সেখানে অ্যামপ্লিচিউড আমরা পাচ্ছি কি, অ্যামপ্লিচিউডের ভ্যালু ম্যাক্সিমাম পাচ্ছি। তারপরে হচ্ছে x = λ/2 তে অ্যামপ্লিচিউড ম্যাক্সিমাম পাচ্ছি। সেটা আমি কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি একটু। এখানে অ্যামপ্লিচিউড ম্যাক্সিমাম পাচ্ছি, এখানে অ্যামপ্লিচিউড ম্যাক্সিমাম পাচ্ছি, তারপরে হচ্ছে 2 λ/2 মানে ল্যামডাতে অ্যামপ্লিচিউড আমরা ম্যাক্সিমাম পাচ্ছি, এরকম ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড পাচ্ছি। তারপরে একটা পাচ্ছি 3 λ/2 তে আমরা অ্যামপ্লিচিউড ম্যাক্সিমাম পাচ্ছি। তোমরা গ্রাফটা যদি আমি আঁকি তাহলে এই জায়গাতে অ্যামপ্লিচিউড ম্যাক্সিমাম, এখানে অ্যামপ্লিচিউড ম্যাক্সিমাম, তাহলে এখানে অ্যামপ্লিচিউড ম্যাক্সিমাম, তাহলে মিডিলে 0 হবে, তারপরে এখানে ম্যাক্সিমাম হবে, মিডিলে 0 হবে, আবার ম্যাক্সিমাম হবে, মিডিলে 0 হবে। আচ্ছা, আবার একই রকম ভাবে এখানে ম্যাক্সিমাম হবে, মিডিলে 0 হবে। তাহলে দেখো যেটা আমি আঁকলাম এখানে, যদি আমি বলি যে দুটো, তাহলে আমি যদি বলি যে আহ, দুটো পর পর দুটো কনসিকিউটিভ যে অ্যান্টি নোড, তাহলে এটা একটা আমার হচ্ছে অ্যান্টি নোড, আর এটা একটা, এগুলো সবগুলো যেগুলো আমি দাগিয়েছি সবই তো এগুলো অ্যান্টি নোড। তাহলে দুটো পর পর অ্যান্টি নোডের মধ্যে যদি ডিস্টেন্স লিখি তাহলে কত হবে, এটা হচ্ছে এটা 0, এটা হচ্ছে λ/2, তাহলে ডিস্টেন্স হয়ে যাচ্ছে আমাদের λ/2। একরকম ভাবে এখান থেকে একটু ডিস্টেন্স নিলে আমরা কত পাবো, λ/2 পাবো। তাহলে ডিস্টেন্স বিটুইন টু কনসিকিউটিভ নোডস কত হয়ে যাচ্ছে, তাহলে লিখে নিই ওটা। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে কি পড়ছে আমাদের, যে ডিস্টেন্স বিটুইন টু
consecutive antinodes ইকুয়ালস টু ল্যামডা বাই টু। তাহলে দুটো পরপর অ্যান্টিনোডের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ল্যামডা বাই টু। একইরকম ভাবে যদি অ্যান্টিনোডের কথা বলি, আমরা যদি বলি নোডের কথা, তাহলে দেখো যে পয়েন্টগুলোতে, কালারটাকে, যে পয়েন্টগুলোতে দেখো, যে পয়েন্টগুলোতে অ্যামপ্লিচিউডের ভ্যালু জিরো, মানে এটা একটা পয়েন্ট পাচ্ছি, এটা একটা পয়েন্ট পাচ্ছি, দেখো অ্যামপ্লিচিউডের ভ্যালু জিরো, তাহলে এই পয়েন্টগুলোকে, যেগুলোতে অ্যামপ্লিচিউডের ভ্যালু জিরো, এই পয়েন্টগুলোকে আমরা বলবো নোড। তাহলে দেখো যেখানে অ্যামপ্লিচিউডের ভ্যালু সবসময় জিরো, এখানে অ্যামপ্লিচিউডের ভ্যালু জিরো, তাহলে এই পয়েন্টগুলো আমরা বলছি নোড। তাহলে পরপর দুটো নোডের মধ্যে ডিস্টেন্স কত হবে? এবার আমি যদি লিখি যে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, এই পয়েন্টার কোঅর্ডিনেটের আমি যদি কথা বলি, তাহলে দেখো অ্যান্টিনোডে চলে যাও, অ্যান্টিনোডের পয়েন্ট কত পাচ্ছি, ল্যামডা বাই ফোর, থ্রি ল্যামডা বাই ফোর। তাহলে এখানে একটা পয়েন্টার পাচ্ছি, সেটা হচ্ছে ল্যামডা বাই ফোর, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আমার থ্রি ল্যামডা বাই ফোর। তাহলে দুটোর মধ্যে ডিস্টেন্স যদি বের করি, তাহলে দুটোর মধ্যে ডিস্টেন্স আমার হয়ে যাচ্ছে থ্রি ল্যামডা বাই ফোর মাইনাস ল্যামডা বাই ফোর। যদি করি তাহলে সেটা পেয়ে যাচ্ছি আমরা ল্যামডা বাই টু। তার মানে কি পেলাম আমরা, দুটি কনসিকিউটিভ, যদি অ্যান্টিনোডের কথা বলি, তাহলে দুটো, যদি দুটো পরপর অ্যান্টিনোড হয় তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে, তাহলে ডিস্টেন্স বিটুইন টু কনসিকিউটিভ নোড ইকুয়ালস টু ল্যামডা বাই টু। তাহলে দুটো পরপর নোড বা দুটো পরপর অ্যান্টিনোডের মধ্যে ডিস্টেন্স কত হবে, ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু হবে। আচ্ছা, তাহলে এই ছবিটা আমি একটু ইয়ে করে আঁকছি, ছবিটা একটু তোমাদের বোঝার জন্য একটু আমি ইয়ে করে আঁকছি। তাহলে এটা হচ্ছে অ্যান্টিনোড, তারপরে হচ্ছে, আচ্ছা এটাকে একটু বড় করে আঁকছি, দাঁড়াও, ঠিক আমি একটু বড় করে আঁকছি, এটার কালারটাই চেঞ্জ করে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্টি নোড, তারপরে নোড, অ্যান্টি নোড, নোড অ্যান্টি, এরকম ভাবে চলবে। এটা যদিও, যেহেতু অ্যামপ্লিচিউড সেম হবে, চলবে। তাহলে এই পয়েন্টটা আমি অ্যান্টি নোডগুলোকে রেড কালার দিয়ে মার্ক করছি। তাহলে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তাহলে রেড কালার যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার অ্যান্টি নোড। আচ্ছা, সরি 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 সরি, ভুল করে দিলাম। অ্যান্টি নোড হচ্ছে এটা একটা, এটা তো অ্যান্টি নোড হবে না, নোডকে মার্ক করে দিয়েছি, সরি। এটা একটা অ্যান্টি নোড, এটা একটা অ্যান্টি নোড, আর যেখানে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হবে এটা একটা অ্যান্টি নোড। আর যেগুলো নোড হচ্ছে সেগুলোকে আমি হোয়াইট কালার দিয়ে মার্ক করছি। তাহলে এই পয়েন্টটা যেটা পাচ্ছি সেটা একটা হচ্ছে আমার নোড, এই পয়েন্টটা একটা নোড। আচ্ছা, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে জিরো, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে ল্যামডা বাই ফোর, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে ল্যামডা বাই টু, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে থ্রি ল্যামডা বাই ফোর, এটার কোঅর্ডিনেট হচ্ছে টু ল্যামডা বাই টু। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো পর পর, আচ্ছা এখানে আমি মার্ক করে নিই, হোয়াইট কালারটা হচ্ছে নোড। তাহলে যেগুলো হোয়াইট পয়েন্ট পাচ্ছে সেগুলো হচ্ছে নোড, আর যেগুলো রেড পয়েন্ট দেখালাম সেগুলো হচ্ছে অ্যান্টি নোড। কারণটা হচ্ছে কি, যে সেখানে অ্যান্টি নোডের ক্ষেত্রে দেখো অ্যামপ্লিচিউডের ভ্যালু কি পাচ্ছি আমরা, ম্যাক্সিমাম পাচ্ছি, আর নোডের অ্যামপ্লিচিউডের ভ্যালু জিরো পাচ্ছি। এবার দুটো পরপর যদি নোডের মধ্যে ডিস্টেন্সের কথা বলি, তাহলে দুটো পরপর নোডের মধ্যে ডিস্টেন্স দেখানোর জন্য আমি রেড কালার ইউজ করছি। তাহলে দুটো পরপর নোডের মধ্যে ডিস্টেন্স এখান থেকে এতটুকু, তাহলে এখান থেকে এতটুকু যে ডিস্টেন্সটুকু সেটাকে আমরা কত পাচ্ছি, দেখো এখানে হচ্ছে জিরো, এখানে হচ্ছে ল্যামডা বাই টু, তাহলে ডিস্টেন্স হয়ে যাচ্ছে ল্যামডা বাই টু। একইরকম ভাবে যদি দুটো পরপর নোডের মধ্যে ডিস্টেন্সের কথা বলি, তার মানে এখান থেকে ধরো নোডের মধ্যে ডিস্টেন্সের জন্য আমি হোয়াইট কালার ইউজ করছি, তাহলে এখান থেকে ধরো এতটুকু ডিস্টেন্স যদি কথা বলি, তাহলে সেখানটায় কত পাচ্ছি, ল্যামডা বাই ফোর, থ্রি ল্যামডা ফোর, এটাও পেয়ে যাচ্ছি আমরা, ডিস্টেন্স হচ্ছে ল্যামডা বাই টু। তাহলে দুটি পরপর নোড, দুটি পরপর অ্যান্টি নোডের মধ্যে ডিস্টেন্স হয়েছে ল্যামডা বাই টু। এবার যদি বলি যে একটা নোড এবং একটা অ্যান্টি নোডের মধ্যে ডিস্টেন্স, একটা নোড এবং একটা অ্যান্টি নোডের মধ্যে ডিস্টেন্স কোথায় দেখা, এখানে ধরো এটা হচ্ছে একটা অ্যান্টি নোড আর এটা হচ্ছে একটা নোড।
তাহলে এটা অ্যান্টি নোড আর একটা নোডের মধ্যে যদি ডিস্টেন্স দেখায় তাহলে সেটা কিন্তু হয়ে যাবে λ/4। তাহলে λ/2, তাহলে কি পেলাম আমরা? ডিস্টেন্স বিটুইন টু অ্যান্টি নোডস ইকুয়ালস টু λ/2, ডিস্টেন্স বিটুইন টু নোডস ইকুয়ালস টু λ/2, distance between two consecutive distance between on nodes and on consecutive antinodes is equal to হচ্ছে λ/4। তাহলে একটা নোড এবং একটা অ্যান্টিনোডের মধ্যে ডিস্টেন্স হচ্ছে λ/4। আবার বলছি, দুটো অ্যান্টিনোডের মধ্যে ডিস্টেন্স হচ্ছে λ/2, দুটো নোডের মধ্যেও ডিস্টেন্স হচ্ছে λ/2। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আচ্ছা, এবারে কি দেখতে পেলাম? অ্যান্টিনোডের এবং নোডের প্রপার্টিগুলো আমরা দেখবো। অ্যান্টিনোডের ক্ষেত্রে কি অ্যান্টিনোডের ক্ষেত্রে কি দেখছি আমরা? পার্টিকেলটার অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হবে, ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। আমরা দেখবো ভেলোসিটি কিভাবে বের করতে হয়। ভেলোসিটি ম্যাক্সিমাম হবে তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে, সবকিছু দেখবো, ফেনোমেনাগুলো আমরা দেখবো। আচ্ছা, তাহলে আমাদের নোড এবং অ্যান্টিনোডের আমরা ধারণা দেখলাম, দুটোর মধ্যে ডিস্টেন্স কত হবে সেটা আমরা দেখলাম। এবার চলে এসো ভেলোসিটিতে। আমরা ইকুয়েশন কি লিখলাম? স্ট্যান্ডিং ওয়েভের y ইকুয়ালস টু, স্ট্যান্ডিং ওয়েভের আমরা ইকুয়েশন লিখলাম y ইকুয়ালস টু 2a cos kx sin ওমেগা t। আমি যদি এবার ডেল ওয়াই বাই ডেল টি করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, যে পার্টিকেলটা অসিলেট করছে সেই পার্টিকেলের ভেলোসিটি পাবো। তাহলে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল যদি করি তাহলে এটা ডেল ওয়াই বাই ডেল এক্স করলে 2a cos kx, এটা হয়ে যাচ্ছে, সাইনটা হয়ে যাবে আমার, সাইনের ডিফারেন্সিয়েশন যেহেতু আমরা করছি তাহলে সাইনটা আমার হয়ে যাবে, সাইনটা হয়ে যাবে আমার cos ওমেগা টি, আর ওমেগার ডিফারেন্সিয়েশন সামনে একটা ওমেগা আছে। তাহলে এটা হচ্ছে পার্টিকেল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। সেটা কত পেয়ে যাচ্ছি আমরা? ভেলোসিটি অফ দ্য পার্টিকেল 2a ওমেগা cos kx cos ওমেগা টি। এবার দেখো, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ভিপি ইকুয়ালস টু 0 হবে ইফ cos kx is equal to 0। তার মানে যে পয়েন্টগুলোতে cos kx is equal to 0 কোন পয়েন্টগুলোতে হয়, তাহলে এটা কখন হয়? তো তাহলে যে পয়েন্টগুলো কি হয়, নোড হয়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? velocity of the particle of nodes is always 0। তাহলে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল টাইমের উপর ডিপেন্ড করবে না, সবসময় তার ভ্যালু কি থাকবে? জিরোই থাকবে। কেন? কে এক্স যদি জিরো হয়ে যায় তাহলে এই ইকুয়েশনে তো, আর এটা যদি ভ্যালু জিরো হয়ে যায় তাহলে পুরোটার তো ভ্যালু জিরো দাঁড়াবে। আচ্ছা, তাহলে কি পেলাম আমরা? যে নোডের পার্টিকেল যে ভেলোসিটি থাকবে সেটা ভ্যালু জিরো হয়ে যাবে। কিন্তু অ্যান্টিনোডের কথা যদি বলি, তাহলে অ্যান্টিনোডের ক্ষেত্রে যদি বলি, আমি যদি অ্যান্টিনোডের কথা বলি তাহলে ফর অ্যান্টিনোড, অ্যান্টিনোডের যদি কথা বলি তাহলে আমাদের কি এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। তাহলে কে এক্স এর ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় তাহলে এটার ভ্যালু পেয়ে যাবো আমরা 2a ওমেগা cos ওমেগা টি। যেহেতু কেন হবে এটা? যেহেতু cos kx is equal to প্লাস মাইনাস ওয়ান হয়, তাহলে প্লাস মাইনাস যদি ওয়ান হয় তাহলে এর ভ্যালু ম্যাক্সিমাম পাবো, এবং সেটা ভ্যালু এটা, এবং সেটা টাইমের ফাংশন, টাইম ভ্যারি করার সাথে সাথে তার ভেলোসিটি ভ্যারি করবে। তার মানে ভেলোসিটি ভ্যারি করবে, কিন্তু একটা টাইমে ভেলোসিটি ম্যাক্সিমাম হবে, মিনিমাম হবে, কিন্তু নোটের ক্ষেত্রে ভেলোসিটি সবসময় জিরো পাবো আমরা। তাহলে নোডের আমরা দুটো, নোড এবং অ্যান্টি নোডের দুটো ফেনোমেনা আমরা পেয়ে গেলাম, নোড এবং অ্যান্টি নোডের ফেনোমেনা পেলাম। একটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু নোডস ইকুয়ালস টু λ/2, distance between two antinodes is equal to λ/2, distance between on nodes and on antinodes is equal to λ/4। Velocity of the particle at node is equal to always 0, velocity of the particle at antinode is variable and does not equals to, হ্যাঁ মেবি জিরো, জিরো হতে পারে টাইমের সাথে সাথে সেটা, কিন্তু সেটা কি হবে? একদমই জিরো সবসময়তে হবে না। আচ্ছা, তাহলে এবার আমরা যেটুকু শিখলাম সেটুকুকে, যেটুকু আমরা শিখা হলো আমাদের, সেটুকু আমরা নোটস থেকে দেখে নিই। তাহলে প্রথমে দেখো, তাহলে তোমরা নোটস থেকে সেটাকে রিলেট করতে পারবে, কোরিলেট করতে পারবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, যেটা আমি প্রথমে লিখেছিলাম, ইকুয়েশন লিখেছিলাম দুটো ওয়েভের, সরি,
দুটো ওয়েভের ইকুয়েশন লিখেছিলাম, এটা একটা ওয়েভের ইকুয়েশন, এটা একটা ওয়েভের ইকুয়েশন। যে দুটো ওয়েভের এখানে দেখো প্লাস আছে, এখানে দেখো মাইনাস আছে, তাহলে ওয়েভ দুটো অপোজিট দিকে ট্রাভেল করছে। তাহলে সুপারপজিশনের প্রিন্সিপাল অনুযায়ী ওয়েভ দুটোর ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আম, তার ইকুয়েশন আমরা লিখলাম, সেখান থেকে আমরা তার ইকুয়েশনটা পেলাম, সেটাকে আমরা এক্সই ধরলাম, সেমি ভাবে ধরেছিলাম। তাহলে দেখো ইকুয়েশন ইজ নট ট্রাভেলিং ওয়েভ, ইকুয়েশনটা ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন না, বাট ইকুয়েশন অফ এসএচএম, এসএচএম এর ইকুয়েশন, কেন এখানে ওমেগা টি আছে শেষের দিকে, উইথ ভ্যারিয়েবল অ্যামপ্লিটিউড উইথ ভ্যারিয়াস পজিশন, পজিশনের উপর ডিপেন্ড করে তার অ্যামপ্লিটিউড ভ্যারি করছে অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু ভ্যারি করে করে দেয়ার আর টু টাইপস অফ ইম্পর্টেন্ট পয়েন্টস, দুটো টাইপের ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পাই, একটা হচ্ছে নোড উইথ জিরো ডিসপ্লেসমেন্ট, একটা হচ্ছে অ্যান্টি নোড উইথ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের যে পয়েন্টটা থাকবে সেটাকে বলবো আমরা অ্যান্টি নোড, আর যেটা জিরো অ্যাম্পলিটিউড নিয়ে থাকবে সেটাকে বলবো আমরা নোড। আচ্ছা, এরপরে তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা পেজ আমাদের কমপ্লিট হলে লেখার দরকার নেই, রাখার দরকার নেই। তারপরে দেখো কি পেলাম, দ্য পয়েন্ট, তারপরে আমরা কি পাচ্ছি, দ্য পয়েন্ট হোয়ার, the point where the বিশাল মুশকিল ব্যাপার, লেখা যাচ্ছে না। তাহলে দেখো দ্য পয়েন্ট হোয়ার দ্য অসিলেশন অ্যাম্পলিটিউড ইজ জিরো ইজ কল্ড নোড, যে পয়েন্টে অসিলেশনের ভ্যালু জিরো হবে সেটাকে আমরা নোড বলবো। সেখান থেকে আমরা পেলাম যে টু কে টু এ কস কে এক্স এর ভ্যালু জিরো যদি হয় তাহলে কে এর এক্স এর ভ্যালু এটা পাবো। তাহলে এক্স এর ভ্যালু যেখানে এ ল্যামডা বাই ফোর এটুকু বুঝালাম, সেখানে আমাদের হবে অ্যাম্পলিটিউডের ভ্যালু জিরো হবে যদি এ ওয়ান ইজিক্যাল টু এ টু হয়, আর যদি এ ওয়ান ইজিক্যাল টু এ টু না হয় তাহলে ভ্যালু মিনিমাম হবে। তাহলে ডিস্টেন্স বিটুইন টু নোডস এর কথা এখনই বললাম, ল্যামডা বাই টু দেখালাম আমি। অ্যান্টিনোডের মধ্যে সেম কি আসবে, অ্যান্টিনোড আমরা বলবো দ্য পয়েন্ট অসিলেটিং অ্যাম্পলিটিউড ইজ ম্যাক্সিমাম আর কল্ড অ্যান্টিনোডস। ফর অ্যান্টিনোডের ভ্যালু এটা আসবে তাহলে এটা থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স এর ভ্যালু জিরো, ল্যামডা বাই টু। তাহলে ডিস্টেন্স বিটুইন টু কনসিকিউটিভ অ্যান্টিনোডস পেয়ে যাচ্ছি আমরা ল্যামডা বাই টু, এটা আমরা অলরেডি করলাম। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে সাম ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট নোড অ্যান্ড অ্যান্টি নোড। তাহলে এখানে ভেলোসিটি আমরা বের করছি, ভেলোসিটিতে আমরা যখন বের করতে যাচ্ছি, তাহলে ভেলোসিটি দেখো, ভেলোসিটির ইকুয়েশন পেয়ে যাচ্ছি এটা ডিফারেন্সিয়েশন করে, তাহলে এখান থেকে যে ভ্যালু জিরো পাচ্ছি। আর ডেল ওয়াই বাই ডেল এক্স যদি করি তাহলে সেটাকে আমরা বলি স্ট্রেন, ডেল ওয়াই বাই ডেল এক্স কে বলা হয় স্ট্রেন। তাহলে এটাকে যদি আমরা করতাম ডেল ওয়াই বাই ডেল এক্স যদি করতাম, তাহলে এখান থেকে দেখো এটা তখন ভ্যারিয়েবল হতো, এটা তখন কনস্ট্যান্ট হতো। আর এটা করতে গেলে এটা চলে আসতো আমার মাইনাস কে এক্স এর ডিফারেন্সিয়েশন, কে টা সামনের দিকে চলে আসবে, সাইন হয়ে যাবে। তাহলে এটা এখানে ওটাই করা হয়েছে। তাহলে মাইনাস টু এ কে সাইন কে এক্স, কসটা সাইন হয়ে গেল, আর যেটা শেষের দিকে ছিল সেটা তো ওটাই থাকলো। তাহলে সেটা যদি আমি করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে স্ট্রেনের ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা টু এ কে সাইন ওমেগা টি ম্যাক্সিমাম। নোডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটার ভ্যালু হয়ে যাবে ওয়ান, তাহলে এটার ভ্যালু যদি ওয়ান হয়ে যায় তাহলে এটার ভ্যালু পাচ্ছি ম্যাক্সিমাম। এবং হচ্ছে অ্যান্টি নোডের ক্ষেত্রে এটার ভ্যালু জিরো, তাহলে এটার ভ্যালু পেয়েছি আমরা জিরো। তাহলে এখান থেকে দেখো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কি কি আছে, দেখুন যে কটা পয়েন্ট লেখা আছে সে কটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য। ডিস্টেন্স বিটুইন টু কনসিকিউটিভ নোড অ্যান্ড অ্যান্টি নোড ল্যামডা বাই টু, এটা অলরেডি শিখালাম। ডিস্টেন্স বিটুইন টু কনসিকিউটিভ নোড অ্যান্ড অ্যান্টি নোড হচ্ছে ল্যামডা বাই টু, এটা অলরেডি শেখানো হলো। অ্যাট নোড, নোডে কি কি ফেনোমেনন থাকবে, ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ জিরো, ডিসপ্লেসমেন্টের ভ্যালু সবসময় জিরো হবে, ডিসপ্লেসমেন্ট জিরো হবে। ভেলোসিটি ইজ অলওয়েজ জিরো, ভেলোসিটি জিরো, ভেলোসিটি জিরো হলে কাইনেটিক এনার্জি তো জিরো হতেই হবে।
all energy that is total energy is potential energy, kinetic energy জিরো হলে যেটুকু এনার্জি স্টোর থাকবে সেটা হবে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম, যেহেতু কাইনেটিক এনার্জি জিরো তাহলে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হতেই হবে। স্ট্রেন ইজ ম্যাক্সিমাম, কারণ এখানে দেখলাম দেখো যেখানে আমরা নোড পাচ্ছি সেখানে দেখো এটার ভ্যালু 1 পাচ্ছি এবং সেখান থেকে পেয়েছি স্ট্রেন ম্যাক্সিমাম, তাহলে স্ট্রেন ইজ ম্যাক্সিমাম অফ দ্য আদার পয়েন্ট, তাহলে অন্য অন্য যে পয়েন্ট আছে তার থেকে স্ট্রেন হবে ম্যাক্সিমাম। প্রেসার অ্যান্ড ডেনসিটি ইজ ম্যাক্সিমাম, প্রেসার এবং ডেনসিটির ভ্যালু ম্যাক্সিমাম হবে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্টের ক্যারেক্টার ভালো করে বুঝে নাও। আচ্ছা, এটা আমাদের হলো। এবার হচ্ছে আমাদের অ্যান্টিনোডের ক্যারেক্টারগুলো। অ্যান্টিনোডের ক্যারেক্টারের মধ্যে কি পড়ছে? অ্যান্টিনোড ডিসপ্লেসমেন্ট ইজ ম্যাক্সিমাম, এটা তো জানোই। ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। তাহলে ভেলোসিটি ম্যাক্সিমাম হবে এটা জানি আমরা, কাইনেটিক ভেলোসিটি ম্যাক্সিমাম হলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হলে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু জিরো হতে হবে। কারণ আমরা কি জানি যে টোটাল এনার্জি ভ্যালু কনস্ট্যান্ট থাকতে হবে, তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হলে পোটেনশিয়াল এনার্জি জিরো হবে। all energy that is total energy is kinetic energy, সবগুলো কাইনেটিক এনার্জি থাকবে, পোটেনশিয়াল এনার্জি যেহেতু জিরো হবে। এই যে দেখো পোটেনশিয়াল এনার্জি ইজ মিনিমাম, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কি পাচ্ছি আমরা? মিনিমাম পাচ্ছি। স্ট্রেন ইজ জিরো, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম পাচ্ছি, আর এখান থেকে যেটা পাচ্ছি আমরা স্ট্রেন ইজ জিরো। প্রেসার অ্যান্ড ডেনসিটি ইজ মিনিমাম, প্রেসার অ্যান্ড ডেনসিটি হচ্ছে আমাদের মিনিমাম হবে সেখানে। আচ্ছা, অ্যাট ওপেন এন্ড অফ এ অর্গান পাইপ, একটা অর্গান পাইপের ওপেন এন্ডে সবসময় কি হয়? অ্যান্টিনোড তৈরি হয় অলওয়েজ। অ্যান্টিনোডস অ্যান্ড প্রেসার ইজ মিনিমাম, যেহেতু এখানে আমরা দেখলাম যে প্রেসার অ্যান্টিনোডে প্রেসার কি হয়? মিনিমাম হয়। এটা কিন্তু অনেক বই অনেক রকম আছে, যেটুকু আমি যেটা তোমাদের লিখালাম সেটাই মনে রাখবে। At displacement node, there is antinode of pressure and density and vice versa. তাহলে ডিসপ্লেসমেন্ট নোড যেটাকে বলছি, মানে যেখানে ডিসপ্লেসমেন্টের ভ্যালু জিরো, যেখানে ডিসপ্লেসমেন্টের ভ্যালু জিরো সেখানে দেয়ার ইজ এ অ্যান্টিনোড অফ প্রেসার, প্রেসারের কিন্তু উল্টো কেসটা হবে। তাহলে সেখানে যেখানে ডিসপ্লেসমেন্টের ভ্যালু জিরো সেখানে প্রেসারের ভ্যালু ম্যাক্সিমাম, আর যেখানে ডিসপ্লেসমেন্টের ভ্যালু ম্যাক্সিমাম সেখানে প্রেসারের ভ্যালু জিরো। যেখানে দেখতে পাচ্ছ যে অ্যান্টিনোডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? প্রেসারের ভ্যালু আমরা পেয়েছি মিনিমাম, তার মানে প্রেসার হয়ে যাচ্ছে জিরো, যেখানে অ্যান্টিনোডের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, ওটা এখানে লেখা আছে। If the amplitude of the wave are not same, ওয়েভের যদি অ্যামপ্লিটিউড সেম না হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হবে a1 প্লাস a2, আর মিনিমাম ভ্যালু তো বললাম একটু আগে a1 মাইনাস a2। তাহলে এখান থেকে ওই যে যেটা বলছিলাম আমরা, এখান থেকে ম্যাক্স বাই মিন যদি করি তাহলে আমরা, তোমরা জানো যে অ্যামপ্লিটিউড ইন্টেন্সিটি ভ্যারিয়েজ অ্যামপ্লিটিউডের স্কোয়ার হয়, তাহলে সেটা কি হবে? তাহলে এ ম্যাক্স এর ভ্যালু হয়ে যাবে a1 প্লাস a2 তার হোল স্কোয়ার, এ মিনিমাম ভ্যালু হয়ে যাবে a1 মাইনাস a2 তার হোল স্কোয়ার। তাহলে এটা হলো ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, এটা হলো মিনিমাম অ্যামপ্লিটিউড। ডিফারেন্স বিটুইন প্রোগ্রেসিভ অ্যান্ড স্টেশনারি ওয়েভ, তাহলে প্রোগ্রেসিভ এবং স্টেশনারি ওয়েভের মধ্যে ডিফারেন্স কি আছে সেটা দেখা যাক। সেটা অলরেডি তোমাকে তাহলে আমি বলেই দিয়েছি, তোমরা এখান থেকে পড়ে নেবে। প্রোগ্রেসিভ ওয়েভ আর কি বলছে তোমার প্রোগ্রেসিভ ওয়েভ আর সরি প্রোগ্রেসিভ ওয়েভ আর স্টেশনারি ওয়েভের মধ্যে যে ডিফারেন্স, সেটা পয়েন্টগুলো তোমরা পড়ে নেবে, আশা করি বুঝে যাবে। যেটুকু আমি পড়ালাম সেটুকুই লেখা আছে এখানে। এর পরেরটাও সেম আছে, সেটাও ডিফারেন্সের মধ্যে আছে। আচ্ছা, এবার এখান থেকে প্রবলেম দেখো। প্রবলেম দেখো, খুব প্রবলেম গুলো খুব ইন্টারেস্টিং প্রবলেম, এবং এগুলো পারবে আশা করি। এবার কি বলেছে দেখো প্রবলেমে, প্রবলেমে যেটা বলছে এখানে, কি বলেছে দেখো, এ স্টেশনারি ওয়েভ ডিসক্রাইব বাই দ্য ইকুয়েশন, ইকুয়েশনটা ভালো করে দেখো। এখানে দেখো 1.5 সাইন 0.200 এক্স, তাহলে মানে এখানে যে এই যে ভ্যালুটা সেটাই হচ্ছে কে, তাহলে এক্স এর সাথে যে ভ্যালু থাকবে সেটা কে, এখান থেকে পেয়ে গেলাম। আর ওমেগার ভ্যালু পাচ্ছি আমরা 100 ইন্টু টি, হোয়ার এক্স ইজ ইন মিটার অ্যান্ড টি ইজ ইন সেকেন্ড, তাহলে কোনটা কোন ইউনিট আছে সেটা বলে দিল। ডিটারমাইন দ্য ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি, স্পিড অ্যান্ড ইন্টেন্সিটি অফ দ্য ওয়েভ, তাহলে ইন্টেন্সিটি আমাকে বের করতে হবে, আর কি বের করতে হবে? ওয়েভ লেন্থ বের করতে হবে, ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তারপরে এখান থেকে দেখো, তোমাদের অলরেডি আমি প্রোগ্রেসিভ ওয়েভ করিয়ে দিয়েছি, তোমরা এখন নিজে থেকে পারবে। তাহলে এখান থেকে দেখো আমরা জানি y ইজ ইকাল টু 2a সাইন ওমেগা টি মাইনাস ইন্টু কস ওমেগা টি, সাইন কে এক্স ইন্টু কস ওমেগা টি। এটা কেন লিখলাম? যেহেতু এটার সাথে কম্পেয়ার করবো তাই। তুমি বলবে ইকুয়েশন তো আপনি অন্য লিখেছিলেন, এর আগে ইকুয়েশন তো লিখেছিলেন 2a cos kx ইন্টু সাইন ওমেগা টি। আমি বললাম যে দুই ধরনের ইকুয়েশনই হতে পারে।
তাহলে 2 এর ভ্যালু আমি পেয়েছি 1.5, তাহলে এখান থেকে আর কে এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত, কে এর ভ্যালু এটার সাথে কম্পেয়ার করলে একটু আগে বললাম 0.2 পেয়ে যাচ্ছি, আর এখান থেকে এ এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা কত, 0.75। তাহলে এখান থেকে আমরা জানি যে কে সমান হয় 2 পাই বাই ল্যামডা, তাহলে 2 পাই বাই ল্যামডা পুট করলে ল্যামডার ভ্যালু পেয়ে যাচ্ছি 31.4 মিটার। ওমেগা সমান পেয়ে যাচ্ছি 100, এখান থেকে আমরা ওমেগার ভ্যালু পেয়ে যাচ্ছি 100। তাহলে এখান থেকে আমরা এন এর ভ্যালু পেয়ে যাচ্ছি এটা। আমি কি বলেছিলাম, ওমেগার সাথে টি এর সাথে যেটা থাকবে সেটাই ওমেগা, এক্স এর সাথে যেটা থাকবে সেটাই কে। এটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। সাইন আছে না কস আছে সামনে, সেটা দেখে আমাদের কোনো লাভ নেই। তাহলে এখান থেকে দেখো ওয়েভের ভেলোসিটি আমরা কিভাবে জানি, ওয়েভের ভেলোসিটি ওমেগা বাই কে, ওমেগা বাই কে করলে ভ্যালু পুট যদি পুট করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 500 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল। এটা হচ্ছে তোমার 1994-এ এসেছিল তোমাদের সেম টাইপের প্রবলেম, কোনো এখানে ডিফারেন্স নেই। কি বলেছে, এই স্টেশনারি ওয়েভ ইজ রিপ্রেজেন্ট বাই ওয়াই ইজ ইকাল টু, এটা বলে দিয়েছে, রিপ্রেজেন্ট করে দিয়েছে। তাহলে এখানে দেখো ওমেগার ভ্যালু আছে 100 আর কে এর ভ্যালু আছে 0.01 x, where y and a are in millimeter, t is in second and x is in meter। আচ্ছা, y আর a মিলিমিটারে আছে, থাক অসুবিধা নেই আমাদের। দ্য ভেলোসিটি, কি আছে, দ্য ভেলোসিটি অফ দ্য ওয়েভ ইজ, তাহলে ওয়েভের ভেলোসিটি কত হবে, ওয়েভের ভেলোসিটি আমরা কি জানি, ওয়েভের ভেলোসিটি আমরা জানি ওয়েভের ভেলোসিটি ভি ইজ ইকাল টু ওমেগা বাই কে। ভ্যালু পুট করো, ওমেগার ভ্যালু কত আছে এখানে 100 আর কে এর ভ্যালু আছে 0.01। তাহলে 0.01 ইজ ইকাল টু উপরে চলে গেলে তাহলে 10 টু দি 4টা জিরো হবে, তাহলে হচ্ছে 10 টু দি পাওয়ার 4। তার মানে আমার এ নম্বরটা অ্যান্সার হয়ে গেল। খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, ভারী না কিন্তু খুব সহজ, শুধু তোমাদের একটু বুঝতে পারলেই হলো। অনেকে হয়তো মাথার ভিতরে হয়তো ঢোকে আসে যে না খুব ভারী জিনিস, কঠিন জিনিস না, কিন্তু খুব সহজ জিনিস এটা। আচ্ছা, এখানে দেখো দ্য রেশিও অফ দ্য অ্যামপ্লিটিউড অ্যাট অ্যান্ড অ্যান্টিনোড অ্যান্ড নোড ইজ এত। তাহলে বিটা কি বলে দিয়েছে, বিটা বলে দিয়েছে এ ম্যাক্স আর এ মিনের রেশিও। এ ম্যাক্স কত জানি, a1 + a2, আর এ মিন হচ্ছে a1 - a2। আচ্ছা, এটা কেন লিখলাম, নোডে আমরা কি জানি, অ্যান্টি নোডে কি জানি অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হয়, নোডে কি জানি অ্যামপ্লিটিউড মিনিমাম হয়। তাহলে এখানে যেহেতু রেশিও আছে, তার মানে কি a1 আর a2 অবশ্যই সমান না। তার জন্য a1 + a2, a1 - a2 করলাম, সেটাকে ভ্যালু যেটা বলেছিল 1.5, 1.5 মানে 3/2। এটা ভ্যালু পুট করলাম, a1/a2 এর ভ্যালু পেয়ে যাচ্ছি 1/5। তাহলে এটা হয়ে গেল আমাদের। এবার দেখো এখান থেকে সেম টাইপের প্রবলেম, একটা প্রবলেম এখানে জিজ্ঞাসা করেছে। ইন এ স্টেশনারি ওয়েভ প্যাটার্ন that form as a result of a reflection of a wave from an obstacle of ratio of amplitude at an antinode and node is beta, সেটার ভ্যালু বলেছে 1.5। What percentage of the energy pass across the obstacle, obstacle কতটা পার্সেন্টেজ এনার্জি পাস হয়ে চলে যাচ্ছে। তাহলে মানে কি এ ম্যাক্স বা এ মিন এর ভ্যালু বলেছে, সেখান থেকে আমরা a1/a2 আগের মতোই পেয়ে গেলাম 1/5 হলো এতক্ষণ। এবার দেখো ইন্টেন্সিটি i1/i2 করছি আমরা, তাহলে এটা হোল স্কয়ার বা এটা হোল স্কয়ার করছি, তাহলে 1/5 পেয়ে যাচ্ছি। তাহলে i1 এর ভ্যালু পেয়ে যাচ্ছি 0.04 ইন্টু i2। তার মানে i1 টা হচ্ছে ইনিশিয়াল ইন্টেন্সিটি, i2 টা হচ্ছে ফাইনাল ইন্টেন্সিটি। তার মানে আমাদের কাছে বেঁচে আছে ফাইনাল ইন্টেন্সিটি কতটা বেঁচে আছে, ইনিশিয়াল ইন্টেন্সিটি 0.05। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে 4% অফ দ্য ইনসিডেন্ট এনার্জি ইজ রিফ্লেক্টেড or 96% এনার্জি passes across the obstacle। তাহলে ওই অবস্টাকেল থেকে পাস করে চলে গেছে কতটা, 96% এনার্জি পাস করে চলে গেছে, আর মাত্র আমাদের কাছে বেঁচে আছে 0.4% বেঁচে আছে। ওই জন্য ইন্টেন্সিটিটা এখনকার যে ইন্টেন্সিটি সেটা আগের ইন্টেন্সিটি মাত্র 4% বেঁচে আছে, মানে এটা অ্যাকচুয়ালি এটা i2/i1 যদি করি তাহলে i2/i1 যদি করা হয় তাহলে এটা করলে আমরা কত পাচ্ছি, সরি, i2/i1 যদি করি তাহলে 0.04 পাচ্ছি, এটা পেলাম 0.04। এবার এখান থেকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা বুঝে যাবো যে কত এনার্জি থাকবে আর কত এনার্জি ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, এটা সেম টাইপের প্রবলেম আমাদের গেল। আচ্ছা, এবার হচ্ছে ট্রান্সভার্স স্ট্যান্ডিং ওয়েভ ইন দ্য স্টেজ স্ট্রিং। এটা আমরা পরে করব, এর পরের ভিডিওতে এটুকু করব, যেটুকু করালাম সেটুকু তোমরা কমপ্লিট করবে। তোমাদের কোথায় প্রবলেম আছে সেটা যখন আমি লাইভ ক্লাস নেব সেটা সেখান থেকে ক্লিয়ার করে নেবে। থ্যাংক ইউ।